1692। তারপর আসে কোম্পানি অফ মার্চেন্ট অফ লন্ডন ট্রেডিং উইথ ইস্ট ইন্ডিজ, যেটা 1600 খ্রিস্টাব্দে আসে, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত। তারপর আসে দ্য ইংলিশ কোম্পানি ট্রেডিং উইথ ইস্ট ইন্ডিজ 1698, যেটার নাম হয় ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই হুগলিতে কারা করেছিল? এই যে এটা হচ্ছে পর্তুগিজ আর এটা হচ্ছে কি ব্রিটিশ। তাহলে হুগলিতে কারা প্রতিষ্ঠা করেছিল? পর্তুগিজ এবং ব্রিটিশ। চন্দননগর এখনই পড়লাম, কারা? ফ্রেঞ্চ। শ্রীরামপুর ড্যানিশ, আজকের পড়ার মধ্যে ছিল। চিনচুরা ডাচ, আগের দিনের পড়ার মধ্যে ছিল। ক্যালকাটা ব্রিটিশ, এটা তো সবাই জানে। কে? এক্সাম ওরিয়েন্টেড সব রকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাংলা লেটস ক্র্যাক। তো আজ আমরা যেটা পড়ব, কোনো ইন্ট্রোডাকশন ছাড়াই আজকে আমরা ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমরা পড়ব WBCS মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির ইউরোপিয়ান সেটেলমেন্ট বা অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ানসের বা ইউরোপীয় জাতির আগমনের দ্বিতীয় ক্লাস। এবং এই ক্লাসে আমরা পড়ব ব্রিটিশ বলতো দ্য ইংলিশ, দ্য ড্যানিশ অর দ্য ডেন্স, আর পড়ব ফ্রেঞ্চ। এবং তোমরা জানো যে ফ্রেঞ্চ হচ্ছে শেষ জাতি, ইউরোপীয় জাতি যে ভারতে এসেছিল। তাহলে চলো আমরা শুরু করছি আজকের ক্লাস। দেখো, তাহলে পড়ব দ্য ইংলিশ। ওকে, দ্য ইংলিশ, সরি। তো ব্রিটিশদের কথা মনে পড়লেই আমাদের একটি কোম্পানির কথা অবশ্যই মনে আসে, সেটি হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিস্ট্রিটা আমাদের জানতে হবে। চলো আগে সেটা জেনে নিই। দেখো, ইংল্যান্ড থেকে যে কোম্পানিগুলো ভারতে ব্যবসা বাণিজ্যের জন্য এসেছিল, তাদের মধ্যে প্রথম যে কোম্পানিটি ভারতে এসেছিল তার নাম হচ্ছে লেভান্ট কোম্পানি। ওকে, লেভান্ট কোম্পানি, তারা এসেছিল 1592। কত খ্রিস্টাব্দে? 1592 খ্রিস্টাব্দে। তাহলে লেভান্ট কোম্পানি ভারতে এসেছিল। তাদের পারমিশনটা দিয়েছিলেন সেটা হচ্ছে এলিজাবেথ ওয়ান। ওকে, এলিজাবেথ ওয়ান। তাহলে এলিজাবেথ ওয়ান, রানী এলিজাবেথ ওয়ানের পারমিশন নিয়ে 1592 খ্রিস্টাব্দে লেভান্ট কোম্পানি প্রথম ভারতে ব্যবসা বাণিজ্যের জন্য আসে। তবে এই কোম্পানিটি কিন্তু স্থায়ী হতে পারে না, কারণ এই কোম্পানিটি যে ব্যবসা বাণিজ্যের মাধ্যম হিসেবে তারা স্থলপথকে বেছে নিয়েছিল, এবং সেই সময় স্থলপথে বিভিন্ন বাধা বিপদের সম্মুখীন হতে হয়, সেই জন্য তারা বেশি দিন স্থায়ী হতে পারে না। জলপথে প্রথম যে কোম্পানিটি ভারতে এসেছিল সেটার নাম হচ্ছে কোম্পানি অফ মার্চেন্ট অফ লন্ডন ট্রেডিং উইথ ইস্ট ইন্ডিজ। ওকে, এই কোম্পানিটি প্রথম ভারতে আসে জলপথে। কত খ্রিস্টাব্দে? 1600 খ্রিস্টাব্দে। এবং তারাও যে রয়্যাল চার্টারটি পেয়েছিল, যে সনদটি পেয়েছিল, সেটা হচ্ছে কুইন এলিজাবেথ ওয়ানের কাছ থেকে। ওকে, দেখো, এই যে কোম্পানিটির নামের মধ্যে কিন্তু সমস্ত বৈশিষ্ট্য লুকিয়ে আছে। যেমন হচ্ছে গিয়ে কোম্পানি অফ মার্চেন্ট অফ লন্ডন, তার মানে এইখানে যে কোম্পানির লোকগুলো ছিল তারা সবাই কিন্তু লন্ডনের অধিবাসী ছিল, এবং তারা ব্যবসা, দেখো কী করতে এসেছিল ট্রেডিং মানে ব্যবসা বাণিজ্য করতে। কাদের সঙ্গে? ইস্ট ইন্ডিজদের সঙ্গে। ওকে, এই যে দেখছো যে এটা হচ্ছে কোম্পানি অফ মার্চেন্ট। তো এই যে কতজন মার্চেন্ট ছিল? 218 জন মার্চেন্ট ছিল। 218 জন বিজনেসম্যান তোমার একত্রিত হয়ে এই কোম্পানিটি তৈরি করেছিল এবং 1600 খ্রিস্টাব্দে ভারতে এসেছিল। এই কোম্পানির পরবর্তীতে যে কোম্পানিটি এসেছিল সেই কোম্পানিটির নাম হচ্ছে দ্য ইংলিশ কোম্পানি ট্রেডিং উইথ ইস্ট ইন্ডিজ। তাহলে সেকেন্ড কোম্পানি যেটা ভারতে এসেছিল সেটা হচ্ছে দ্য ইংলিশ কোম্পানি ট্রেডিং উইথ ইস্ট ইন্ডিজ। এটা দেখো, এটা ছিল শুধুমাত্র লন্ডনের একটি কোম্পানি, কিন্তু এটা হচ্ছে ইংল্যান্ডের বিভিন্ন জায়গার মার্চেন্টদেরকে নিয়ে তৈরি একটা একটা কোম্পানি, যেটা ভারতে এসেছিল কিন্তু তোমার 1698। মানে মোটামুটি দেখো, এই যে কোম্পানিটি কোম্পানি অফ মার্চেন্ট অফ লন্ডন ট্রেডিং উইথ ইস্ট ইন্ডিজ, যেটা পরবর্তীতে নাম মানে ভারতে যে নামে পরিচিত সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কোম্পানিটি মোটামুটি 100 বছর পর্যন্ত তারা একচেটিয়াভাবে ব্যবসা বাণিজ্য করেছিল। তারপরে যারা এসেছিল সেটা হচ্ছে এইটা, যেটা কিনা ইংলিশ ইস্ট ইন্ডিয়া
কোম্পানি নামে পরিচিত ছিল। তাহলে আগেরটা ছিল শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর এটা ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু পরবর্তীতে 1708, ওকে, মাত্র 10 বছর পরে 1708 এই দুটো কোম্পানি একসঙ্গে মার্জ করে যায় এবং দুটো কোম্পানি একসঙ্গে মিলিত হয়ে যে কোম্পানিটি তৈরি হলো তার নাম হলো দ্য ইউনাইটেড কোম্পানি অফ মার্চেন্ট অফ ইংল্যান্ড ট্রেডিং টু ইস্ট ইন্ডিজ। দেখো এই কোম্পানিটি ধীরে ধীরে কি নাম ধারণ করে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে কোম্পানিটির নাম আমরা সবাই জানি। তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হিস্ট্রিটা আমরা জেনে নিলাম। আর হ্যাঁ, এই কোম্পানিটি যারা দেখাশোনা করতো বা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে ছিল, যারা সমস্ত রকম কার্যাবলী পর্যালোচনা করতো, তারা হচ্ছে কোর্ট অফ ডাইরেক্টর। এরকম কোর্ট অফ ডাইরেক্টর ছিল 24 জন। তাহলে আমরা কোম্পানির হিস্ট্রিটা কিন্তু জেনে নিলাম। দেখো যেটা আমরা তখন পর্যন্ত পড়লাম তার একটা শর্ট ভার্সন এখানে দেওয়া আছে, দেখে নাও। দেখো প্রথম যে কোম্পানি আছে সেটা লেভান্ট কোম্পানি 1592, তারপর আসে কোম্পানি অফ মার্চেন্ট অফ লন্ডন ট্রেডিং উইথ ইস্ট ইন্ডিজ, যেটা 1600 খ্রিস্টাব্দে আসে, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত। তারপর আসে দ্য ইংলিশ কোম্পানি ট্রেডিং উইথ ইস্ট ইন্ডিজ 1698, যেটার নাম হয় ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং তার পরবর্তীতে যেটা 1708, এটা নতুন কোনো কোম্পানি আসলো না, পূর্ববর্তী কোম্পানি দুটো একসঙ্গে যুক্ত হওয়ার পরে এই কোম্পানিটি তৈরি হলো এবং এই কোম্পানিটির নাম কিন্তু হলো কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপরে আসছে কমার্শিয়াল অ্যাক্টিভিটিজ। কমার্শিয়াল অ্যাক্টিভিটিজ বলতে কি বোঝাচ্ছে, যে কোম্পানি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি কি মানে বিভিন্ন রকম যে পন্থা অবলম্বন করেছিল সেগুলো কি কি ছিল। দেখো 1600 খ্রিস্টাব্দে কোম্পানি প্রথম আসে, কিন্তু তারা সেখানে এসে কোনো বাণিজ্য কুঠি প্রতিষ্ঠা করার চেষ্টা কিন্তু করেনি, তারা শুধুমাত্র ব্যবসা বাণিজ্যই করতো। কিন্তু 1608 খ্রিস্টাব্দে উইলিয়াম হকিংস প্রথম চেষ্টা করে বাণিজ্য কুঠি স্থাপনের, ঠিক আছে। সেই জন্য সেই উদ্দেশ্যে তিনি যান কার কাছে, তিনি যান টু দ্য কোর্ট অফ জাহাঙ্গীর উইথ এ লেটার অফ কিং অফ ইংল্যান্ড জেমস ওয়ান। তাহলে ইংল্যান্ডের তৎকালীন রাজা ছিলেন জেমস ওয়ান, তার কাছ থেকে একটা চিঠি নিয়ে জাহাঙ্গীরের দরবারে উপস্থিত হয়েছিলেন কে, উইলিয়াম হকিংস। ওকে, হি গট দ্য টাইটেল অফ ইংলিশ খান। তাহলে তিনি ইংলিশ খান উপাধি পেয়েছিলেন অ্যান্ড ওয়াজ গিভেন 400 মানসাব। তাকে ইংলিশ খান উপাধি দেওয়া হয়েছিল এবং 400 সৈন্যের মনসাবদারি দেওয়া হয়েছিল, ঠিক আছে। কিন্তু তিনি কিন্তু কোনো রকম ফ্যাক্টরি সেট আপ করতে পারেননি। কতক্ষণ পর্যন্ত, টিল 1611 পর্যন্ত তিনি কিন্তু কোনো ফ্যাক্টরি স্থাপন করতে পারেননি ইন্ডিয়াতে। পরবর্তীতে দেখো কারণ কি, তখন ছিল কি পর্তুগিজরা তখন ভারতে দুর্দান্তভাবে অ্যাক্টিভ এবং তাদের প্রভাব প্রতি সব থেকে বেশি। ইংরেজদের কিন্তু তখনও তত প্রভাব প্রতিপত্তি হয়নি। কিন্তু দেখো 1612-তে একটা যুদ্ধ হয়, কোথায়, ব্যাটেল অফ সোয়ালি। যুদ্ধটার নাম হচ্ছে ব্যাটেল অফ সোয়ালি। তো 1612-তে ব্যাটেল অফ সোয়ালিতে পর্তুগিজরা কিন্তু ইংরেজদের কাছে হেরে যায়, যার ফলে জাহাঙ্গীরের দরবারে অর্থাৎ মুঘল সম্রাটদের দরবারে ইংরেজদের প্রভাব প্রতিপত্তি কিছুটা হলেও বৃদ্ধি পায় এবং সেই জন্য জাহাঙ্গীর একটা ফরমান দেয় বা একটা সনদ পেশ করে, যেখানে তাদেরকে পারমিশন দেওয়া হয় বাণিজ্য কুঠি স্থাপনের। ওকে, সেই জন্য 1613-তে ফার্স্ট ট্রেডিং ফ্যাক্টরি অ্যাট সুরাট, মানে ইংরেজদের প্রথম ট্রেডিং ফ্যাক্টরিতে প্রতিষ্ঠা হলো কোথায়, সুরাটে। কত খ্রিস্টাব্দ, 1613। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে যে ব্রিটিশরা কোথায় প্রথম ফ্যাক্টরি স্থাপন করেছিল, সেটা হচ্ছে সুরাটে। কত খ্রিস্টাব্দে, 1613। সাপোজ নাও দেখো যে 1615, তাহলে আমরা কি পড়লাম, 1613-তে ব্রিটিশরা প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করলো কোথায়, সুরাটে। এরপরে চলে যাবো 1615-তে দেখো জেমস ওয়ান, ইংল্যান্ডের রাজা জেমস ওয়ান, তার অ্যাম্বাসেডর একজনকে দূত পাঠালেন, কাকে, স্যার থমাস রোকে। জাহাঙ্গীরের দরবারে স্যার থমাস রোকে দূত হিসাবে কিন্তু পাঠানো হলো কত খ্রিস্টাব্দে, 1615 খ্রিস্টাব্দে। টমাস রো উদ্দেশ্য ছিল ভারতে ইংরেজদের সাম্রাজ্য বিস্তার ঘটানো। তিনি যে নীতিটি গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে গান কোট কূটনীতি। তার কূটনীতিটির নাম কি, গান কোট। ওকে, মনে রাখবে গান বোট যে নীতিটি গ্রহণ করেছিল টমাস রো, তার নাম হচ্ছে গান বোট। ওকে, এবার দেখো 1633-এ দে বিল্ট অ্যানাদার ফ্যাক্টরি অ্যাট মসুলিপত্তনম। তাহলে প্রথম ফ্যাক্টরি তৈরি হয়েছিল 1613 কোথায়, সুরাটে, এবং দ্বিতীয় ফ্যাক্টরিটি তৈরি হলো 1633। হ্যাঁ, সুরাটে, মসুলিপত্তনম, যেটা ছিল অন্ধ্রপ্রদেশে। দে রিসিভড মাদ্রাস ইন
1739, ওকে 1639 খ্রিস্টাব্দে তারা মাদ্রাজ দখল করে কার কাছ থেকে? রাজা চন্দ্রগিরির কাছ থেকে তারা ইংরেজরা মাদ্রাজ দখল করলো। তাহলে এতক্ষণ পর্যন্ত কী কী দখল হলো? সুরাট, মাঝালিপত্তনম এবং হচ্ছে মাদ্রাজ। এবং মাদ্রাজে তারা 1640-এ একটা ফোর্ট স্থাপন করে যার নাম হচ্ছে সেন্ট জর্জ ফোর্ট। ছবিটা তোমরা দেখে নাও, এরকম। এটা মাদ্রাজে সেন্ট জর্জ ফোর্ট, চেন্নাই। ওকে, সেন্ট জর্জ ফোর্ট, চেন্নাই। ওকে, এটা তাহলে তৈরি হয়েছিল কোথায় তৈরি হয়েছিল? মাদ্রাজে। কত খ্রিস্টাব্দে? 1640। ওকে, এবং 1642-এ তারা ব্যাঙ্গালোরে কিন্তু একটি বাণিজ্য কুঠি স্থাপন করে দিল। তারপর দেখো 1642 পর্যন্ত হয়ে গেল। এবার আমরা চলে যাবো 1661। এটা আমরা আগেই পড়েছি, যখন পর্তুগালটা পড়েছিলাম তখন জেনেছিলাম যে 1661-তে পর্তুগালের রাজা মেয়ের সঙ্গে ইংল্যান্ডের রাজা চার্লস II বিবাহ হয়েছিল। সেই জন্য যৌতুক স্বরূপ পর্তুগালের রাজা চার্লস II-কে, দ্বিতীয় চার্লসকে, গোটা বোম্বে শহরটা দান করেছিল। দেখো, সেই যে বোনের সঙ্গে পর্তুগিজদের রাজার যে বোন ছিল তার নাম কি ছিল? ক্যাথারিন ব্রাগাঞ্জা। তাহলে ক্যাথারিন ব্রাগাঞ্জার সঙ্গে চার্লস II এর বিবাহ হয়েছিল। সেই উদ্দেশ্যে চার্লস II পেয়েছিলেন বোম্বাইকে। ওকে, গোটা বোম্বাইকে। দেখো, কোম্পানি রিসিভড ইট। এবার হচ্ছে এটা ইংরেজরা পেলো, এবং ইংরেজদের কাছ থেকে বা ইংরেজের রাজার কাছ থেকে কোম্পানি এটা পেয়েছিল 1668-তে। ঠিক আছে, তার জন্য 10 পাউন্ড বছরে তাদেরকে পেমেন্ট করতে হতো। 1661 পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। এবার চলে যাবো 1690। এটা আমরা সবাই জানি, জব চার্নো একটা ফ্যাক্টরি স্থাপন করেছিল, সেটা হচ্ছে সুতানুটিতে। ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে যে সুতানুটি কিন্তু ইংরেজদের প্রথম বাণিজ্য কুঠি নয়, বাংলাতে প্রথম বাণিজ্য কুঠি নয়। হ্যাঁ, 1690-এর আগে 1651-তে হুগলিতে ইংরেজরা প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। হুগলিতে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে কত? 1651। এবং তার পরবর্তীতে 1690 জব চার্নো এস্টাবলিশ এ ফ্যাক্টরি অ্যাট সুতানুটি। এবং দেখো, তারপরে 1691 তারা ইব্রাহিম খানের কাছ থেকে, বাংলার রুলার যখন শাসক ছিল ইব্রাহিম খান, তার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় কোনো রকম ট্যাক্স ছাড়া ব্যবসা বাণিজ্য করার অনুমতি পেয়ে যায় 3000 টাকার বার্ষিক 3000 টাকার বিনিময়ে। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা রুলার ইব্রাহিম খানের কাছ থেকে পারমিশন পেয়ে গেলেন বাংলাতে ফ্রি ব্যবসা বাণিজ্য করার জন্য। এইদিকে 1690-এ সুতানুটি প্রতিষ্ঠা হয়ে গেল। এবার দেখো 1698-এ 3টে ভিলেজের জমিনদারি পেল কোম্পানি। সেইগুলো হচ্ছে সুতানুটি, কলিকাতা এবং হচ্ছে গোবিন্দপুর। এই 3টি জায়গার জমিনদারি পেল, এবং এই 3টি জায়গা পরবর্তীতে বর্তমান যে আমাদের কলকাতা আছে সেটা গঠন করে এই 3টি জায়গা থেকে। তাহলে যে সুতানুটি, কলিকাতা এবং গোবিন্দপুর এই 3টি গ্রামের জমিনদারি কোম্পানি পেল কবে? 1698, তাই না? এবং কার কাছ থেকে পেয়েছিল? সেটা হচ্ছে জমিদার সাবর্ণ রায় চৌধুরী। এদের কাছ থেকে, এই জমিদার সাবর্ণ রায়ের কাছ থেকে তাহলে 1698 খ্রিস্টাব্দে 3টি ভিলেজে যে পেল। ওকে, তারপর দেখো, আফটার দ্য ডেথ অফ জব চার্নো 1693, দ্য ফ্যাক্টরি অফ সুতানুটি ওয়াজ ফর্টিফাইড ইন 1696। ওকে, যেটা কিনা ফোর্ট উইলিয়াম নামে পরিচিত ছিল। হ্যাঁ, 1696 প্রথম যেটা করা হয়েছিল, এবং সেটা হয়েছিল কালিয়াঘাটের কাছে। কিন্তু এখন যে ফোর্ট উইলিয়ামটি আছে সেটা তৈরি করা হয়েছিল 1700-তে, এবং সেটা হচ্ছে ময়দানের কাছে। ওকে, এবং মনে রাখতে হবে ইংরেজদের কিন্তু ক্যাপিটাল ছিল আমাদের এই কলকাতা। ওকে, যেটা আগে ছিল ক্যালকাটা যখন নাম ছিল। তাহলে দেখো, এরপরে ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ফারুকশিয়ারের ফরমান। হ্যাঁ, ফারুকশিয়ার রয়্যাল ফারমান অফ 1770, মানে 1717 সালে ফারুকশিয়ারের ফরমান। এটাকে বলা হয় কোম্পানির ম্যাগনা কার্টা অফ কোম্পানি। এটাকে কোম্পানির ম্যাগনা কার্টা বলা হয়। খুবই ইম্পর্টেন্ট, কোম্পানির ম্যাগনা কার্টা কাকে বলা হয়? ফারুকশিয়ারের ফরমানকে। কত সালে পাস হয়েছিল? 1717। ওকে, দেখো 1714-তে দ্য ইংলিশ ম্যান জন শারমান, কাকে? জন শারমানকে দিল্লি কোর্টে পাঠানো হয়েছিল। তাহলে কাকে পাঠানো হয়েছিল? জন শারমানকে। এই জন শারমানের সঙ্গেই ফারুকশিয়ারের এই সন্ধি বলতে পারো, বা ফারুকশিয়ারের এই ফারমান বেশ বলতে পারো। দেখো, হি সাকসিডেড ইন অবটেনিং ফ্রম এম্পেরর ফারুকশিয়ার এ ফারমান ইন 1770 উইথ দ্য হেল্প অফ সার্জন হ্যামিল্টন অফ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখানে একটা গল্প আছে কি, যে
যে বলা হয় যে জন শারমানের পেয়েছিল, জন শারমান ছিল হেড, কিন্তু সে তাদের সঙ্গে একজন ডাক্তার ছিলেন, তিনি ছিলেন উইলিয়াম হ্যামিল্টন। তো উইলিয়াম হ্যামিল্টনের সাহায্যে ফলেই কিন্তু এই ফার্মানটি তারা পেয়েছিল। কেমন কি দেখো যে সেই সময় ফারুকশিয়ারে কুচকিতে একটা ফোড়া হয়েছিল, যেটা বিভিন্ন ডাক্তারকে দেখানোর পরেও ভালো হচ্ছিল না, এবং সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন ডাক্তার ছিলেন উইলিয়াম হ্যামিল্টন, যিনি কিনা তার অপারেশন করে ফারুকশিয়ারের এই ফোড়াটি ভালো করে। এবং ঠিক তার পরের বছর ফারুকশিয়ারের আবার একটা অসুখ হয়, এবং সেটা ফিস্চুলা বা এরকম কিছু একটা, তো সেটাও ভালো করে উইলিয়াম হ্যামিল্টন। সেই জন্য ফারুকশিয়ার উইলিয়াম হ্যামিল্টনের উপর খুশি হয়েছিলেন এবং তাকে অনেক ব্যক্তিগত পুরস্কার দিয়েছিলেন, কিন্তু তিনি তাতে কোম্পানির কোনো লাভ হয়নি। পরবর্তীতে 1717তেই আর কি কোম্পানিকে তিনি একটি ফারমান দেন, সেটা হচ্ছে ফারুকশিয়ার ফারমান নামে পরিচিত। দ্য কোম্পানি ওয়াজ পারমিটেড টু ক্যারি অন ট্রেড ইন বেঙ্গল। এই ফারমানের অনুযায়ী কোম্পানি পারমিশন পায় বাংলা, বোম্বে এবং মাদ্রাজে উইদাউট ট্যাক্স ব্যবসা বাণিজ্য করার এই সুযোগটি তারা এই ফারমানের মাধ্যমে পেয়েছিলেন। সেই জন্য এটাকে ম্যাগনা কার্টা অফ কোম্পানি বলা হয়ে থাকে। নেক্সট দেখো, দ্য কোম্পানি ওয়াজ অলসো পারমিটেড টু মিন্ট ইটস ওন কয়েন। তার মানে কোম্পানিকে পারমিশন দেওয়া হলো যে তারা তাদের নিজস্ব টাকা ছাপিয়ে নিতে পারবে। দ্য নবাব অফ বেঙ্গল হাউএভার শোড কাইন্ড রিগার্ড ফর দ্য ইম্পেরিয়াল ফারমান। ওকে, সেই জন্য কি হচ্ছে দেখো যে বাংলার নবাবরা কিন্তু এই ফারমানের উপর খুব একটা শ্রদ্ধা জানাতে পারেননি, এবং তার ফলস্বরূপ কি হয়েছিল যে কোম্পানির সঙ্গে তাদের ইংরেজদের একটা কোম্পানির সঙ্গে নয়, বাংলার সঙ্গে ইংরেজ কোম্পানির একটা কনফ্লিক্ট চলতে থাকে। হ্যাঁ, সেই সময় তার ফলশ্রুতিতে আমাদের কিন্তু 1757 পলাশি যুদ্ধ হয়ে যায়। তার মানে দেখো, অল দ্য নবাব অফ বেঙ্গল ফ্রম মুর্শিদ কুলি খান টু আলিবর্দি খান হ্যাড অবজেক্টেড টু দ্য ইংলিশ ইন্টারপ্রিটেশন অফ ফারমান অফ 1717। ওকে, তারপরে আমরা বলবো এতদূর পর্যন্ত আমরা ইংরেজদের পড়ে নিলাম, 1757 পলাশি, এগুলো আমরা পরে ডিটেলসে আসবো। এবার আমরা আসবো যে দ্য ডেনস। ওকে, দ্য ডেন অর্থাৎ ডেন কাদেরকে বলা হয়? যারা ডেনমার্কের বাসিন্দা তাদেরকে ডেনস বলা হয় বা ড্যানিশ বলা হয়, বাংলায় যাদেরকে বলে দিনেমার। দ্য ডেন অ্যারাইভস ইন ইন্ডিয়া ইন 1616। তাহলে ডেনরা ভারতে কবে এসেছিল? 1616-তে। ঠিক আছে, 1616-তে তারা ভারতে প্রথম আসে, এবং ভারতে তাদের প্রথম যে সেটেলমেন্ট সেটা হচ্ছে ট্যানকুভার, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। তাহলে ড্যানিশদের প্রথম যে সেটেলমেন্ট সেটা কোথায় হয়েছিল বলতে পারো? সেটা হবে ট্যাঙ্কুভার, এবং তারপরে হয়েছিল শ্রীরামপুর। এটা মনে রাখতে হবে যে বাংলার শ্রীরামপুরে কাদের ক্ষমতা ছিল? সেটা হচ্ছে ড্যানিশদের, এবং তারা আন্দামান নিকোবরেও কিন্তু ছিল। ওকে, দেখো, ড্যানিশ এস্টাবলিশ দ্য ফোর্ট ডান্সবোর্গ ইন ট্যাঙ্কুভার ইন 1620। তাহলে 1620-তে তারা ট্যাঙ্কুভারে একটা সেটেলমেন্ট করেছিল, এবং তারা যে ফোর্টটি বানিয়েছিল সেটার নাম হচ্ছে ডান্সবার্গ। ওকে, ডান্সবোর্গ। দে সোল্ড অল দেয়ার সেটেলমেন্ট টু দ্য ব্রিটিশদেরকে তারা তাদের সমস্ত কিছু বিক্রি করে দিয়েছিল 1845-এ, এবং তারা ভারত ত্যাগ করে। তারা যে কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিল সেটার নাম হচ্ছে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং সেটা প্রতিষ্ঠা হয়েছিল কবে? তারা যখন ভারতে এসেছিল, তো সেই সময় কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল, সেই সালটি হচ্ছে 1616। ওকে, তারপর আমরা পড়বো ফ্রেঞ্চ। ওকে, এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়ে নেবো ফ্রেঞ্চ। দেখো, ফ্রেঞ্চরা হচ্ছে শেষ ইউরোপীয় জাতিগোষ্ঠী যারা ভারতে ব্যবসা বাণিজ্যের জন্য এসেছিল। তারা এসেছিল 1664-তে। কততে? তারা এসেছিল 1664। ওকে, 1664, এবং তারা যে কোম্পানিটি বানিয়েছিল সেটা হচ্ছে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কোম্পানিটি বানিয়েছিল কে? তৎকালীন ফিনান্স মিনিস্টার কোলবার্ট। ওকে, নামটা মনে রাখবে, কোলবার্ট। এবং সেই সময় যে ফ্রেঞ্চের রাজা কে ছিল? রাজা ছিলেন চতুর্দশ লুই। তারপরে দেখো, দে এস্টাবলিশ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি এট সুরাট। দেখো, তাহলে ইংরেজরা যেমন তাদের প্রথম ফ্যাক্টরি কোথায় করেছিল? সুরাটে। সেরকম ফ্রেঞ্চরাও তাদের প্রথম ফ্যাক্টরি করেছিল সুরাটে, এবং ইংরেজরা করেছিল 1613-তে, আর এরা কিন্তু করলো অনেক পরে। দেখো, 1668-তে কে করেছিল? ফ্রান্সিস ক্যানন। ওকে, অ্যান্ড দ্য নেক্সট ইয়ার দ্য সেকেন্ড ফ্যাক্টরি ওয়াজ এস্টাবলিশ ইজ মসলিপত্তনম। তাহলে এরাও সেকেন্ড ফ্যাক্টরি কিন্তু মসলিপত্তনমেই প্রতিষ্ঠা করলো। ঠিক আছে, ইংরেজদের মতোই কিন্তু ইংরেজরাও কিন্তু কোথায় করেছিল? দেখো, ইংরেজরাও কিন্তু সেকেন্ড যে ফ্যাক্টরিটি করেছিল সেটা কোথায় করেছিল? দেখো,
দেখো 1633 কোথায়, মাসুলিপত্তনম। ওকে, সেই রকম ফ্রেঞ্চরাও প্রথম করেছিল সুরাটে 1668 এবং তারপরে মাসুলিপত্তনম সেকেন্ড ফ্যাক্টরি কত। ওকে, তারপর দেখো ফ্রান্সিস মার্টিন ফাউন্ডেড দ্য পন্ডিচেরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ফ্রান্সিস মার্টিন ফাউন্ডেড পন্ডিচেরি ইন 1673, 1673 খ্রিস্টাব্দে ফ্রান্সিস মার্টিন পন্ডিচেরি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে পন্ডিচেরি প্রতিষ্ঠা কে করেছিল, ফ্রান্সিস মার্টিন। কত খ্রিস্টাব্দে, 1673। দেখো, এবং ফ্রান্সিস মার্টিনই ছিল পন্ডিচেরির প্রথম গভর্নর। ওকে, henceforth the Pondicherry became the main trading center of them। তাহলে পন্ডিচেরি ছিল ফ্রেঞ্চদের প্রধান বাণিজ্য কেন্দ্র। তারপরে তারা বাংলাতে যেখানে প্রতিষ্ঠা করেছিল সেটা চন্দননগর, বা যেটাকে ইংরেজিতে বলা যায় চন্দেরনগর। হ্যাঁ, চন্দেরনগরে তারা ইয়ে করেছিল। চন্দেরনগরে বাণিজ্য কুঠি স্থাপনের জন্য যে তাদেরকে যে পারমিশন দিয়েছিল তিনি হচ্ছেন বাংলার সুবেদার শায়েস্তা খাঁ। 1690 তারা চন্দননগরে বাণিজ্য কুঠি স্থাপন করে। তাহলে ফরাসিদের প্রধান বাণিজ্য কুঠি বলতে গেলে এই দুটো অবশ্যই মনে রাখতে হবে, এক হচ্ছে পন্ডিচেরি এবং তারপরে হচ্ছে কি চন্দননগর। পন্ডিচেরি কি করেছিল, পন্ডিচেরি ফ্রান্সিস মার্টিন প্রতিষ্ঠা করেছিল 1673 এবং 1690 বাংলায় চন্দননগরে। দে অবটেন মাহে ইন মালাবার। মালাবারে মাহে, ইয়ানাম হচ্ছে করমণ্ডলে এবং করাইকাল হচ্ছে তামিলনাড়ু। দাস দ্য পাওয়ার অফ ফ্রান্স ইনক্রিজ অ্যান্ড দিস বিকেম দ্য রিজন অফ ইন্দো ফ্রান্স কনফ্লিক্ট ইন ইন্ডিয়া। দেখছো, তাহলে ফ্রান্সরাও কিন্তু শক্তিশালী হয়ে গেল যাতে করে ইন্দো ফ্রান্স কনফ্লিক্ট শুরু হয়। এইগুলো ইউরোপের জাতিগোষ্ঠীর অন্তর্দ্বন্দ্ব আমরা নেক্সট পরের চ্যাপ্টারে আলোচনা করব। আজকের চ্যাপ্টারে এতটুকুই, কিন্তু আমি তোমাদের জন্য একটা স্পেশাল পার্ট রেখেছি, যেটা যারা এই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখলে তাদের জন্য একটা গিফট বলতে পারো। সেটা হচ্ছে আমি একটা ম্যাপ প্রতিষ্ঠা করেছি এবং এই ম্যাপে মেন যে সেটেলমেন্ট কোথায় কোথায় সেটেলমেন্ট করেছিল এবং কারা কারা করেছিল তার একটা লিস্ট আমাদেরকে বানিয়ে দিয়েছি, যাতে করে তোমাদের একটা সুবিধা হয়। ওকে, দেখো চ্যাপ্টার ওভারভিউ, ইউরোপিয়ান সেটেলমেন্ট ইন ইন্ডিয়া। ওকে, ইউরোপিয়ান সেটেলমেন্ট ইন ইন্ডিয়া। সো ফার্স্ট আমরা দেখব বাংলা থেকে শুরু করব। এইগুলো হচ্ছে বাংলার সাইট, এগুলো হচ্ছে বাংলার মেন সাইট। কোনগুলো, এগুলো হচ্ছে বাংলার মেন সাইট। ওকে, হুগলি, চন্দননগর, শ্রীরামপুর, চিনচুরা এবং কলকাতা। হুগলিতে কারা কারা প্রতিষ্ঠা করেছিল, হুগলিতে করেছিল, দেখো ম্যাপে দেখো হুগলি, এই হুগলি, এই হুগলি, হুগলিতে কারা করেছিল, এই যে এটা হচ্ছে পর্তুগিজ আর এটা হচ্ছে কি ব্রিটিশ। তাহলে হুগলিতে কারা প্রতিষ্ঠা করেছিল, পর্তুগিজ এবং ব্রিটিশ। চন্দননগর এখনই পড়লাম, কারা, ফ্রেঞ্চ। শ্রীরামপুর ড্যানিশ, আজকের পড়ার মধ্যে ছিল। চিনচুরা ডাচ, আগের দিনের পড়ার মধ্যে ছিল। ক্যালকাটা ব্রিটিশ, এটা তো সবাই জানি। কে, জবচান্ন কলকাতাকে প্রতিষ্ঠা বলা হয়, কিন্তু পরবর্তীতে 2002 কি সাপোজ, হ্যাঁ এরকম একটা বিল পাস হয় যেখানে কলকাতার প্রতিষ্ঠাতা জবচান্নকে বলা অস্বীকার করা হয়। দেখো ইয়ানাম কোথায়, এই যে ইয়ানামে কারা ছিল, ইয়ানামে ছিল ফ্রেঞ্চ, মাহেতেও ছিল ফ্রেঞ্চ। ওকে, তারপরে দেখো মাঝুলিপত্তনমে কি পর্তুগিজ এবং ডাচ। ঠিক আছে, মেইনলি এরা দুজনেই ছিল। পুলিকট ডাচ। দেখো পুলিকটে দেখো পুলিকটে, এইখানে পুলিকটে কারা ছিল, ডাচ। ম্যাপটা দেখো, যে এই যে যারা ছিল না তারা এখানে দেখে না, ডাচ সেটেলমেন্ট। এভাবে মিলে নেবে ভিডিওটা, এটা স্ক্রিনশট নিয়ে নেবে, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। আমি পরে এটা জুম করে দিচ্ছি। দেখো পন্ডিচেরি এবং করাইকাল, এগুলো হচ্ছে ফ্রেঞ্চ। পন্ডিচেরি তো এরাই প্রতিষ্ঠা করলো না, ফ্রেঞ্চরাই প্রতিষ্ঠা করলো, তাই না, 73-এ। ট্রাঙ্কুবারে কি ফ্রেঞ্চরা প্রথম বাণিজ্য কুঠি, তাই না, তামিলনাড়ু। কোচিংয়ে কি পর্তুগিজ এবং ডাচ। কালিকট পর্তুগিজ, মাহে ফ্রেঞ্চ। গোয়া দমনদেও পর্তুগিজ, অবশ্যই পর্তুগিজ, বানানটা ভুল আছে, পর্তুগিজ। এইখানে তারা 1961 পর্যন্ত তারা ছিল সব থেকে লাস্ট। তারা পর্তুগিজরা ছিল ভারতে আগত প্রথম ইউরোপীয় জাতিগোষ্ঠী এবং ভারত থেকে বিতাড়িত শেষ জাতিগোষ্ঠী। তারপরে আসছে দেখো, তারপরে হচ্ছে কোচিনে পর্তুগিজ এবং ডাচ। কালিকট পর্তুগিজ, মাহে ফ্রেঞ্চ, গোয়া দমনদেও পর্তুগিজ, বোম্বে অ্যান্ড সুরাট পর্তুগিজ অ্যান্ড ব্রিটিশ। ওকে, পোর্ট মানে পর্তুগিজ অ্যান্ড ব্রিটিশ মানে ইংল্যান্ডে। তারপর হচ্ছে বেসিনে কারা, পর্তুগিজ। এখানে ম্যাপে দেখে নাও, সুরাট, দামান, বেসিন, বোম্বে, গোয়া। ওকে, গোয়া এখানে দেখো পর্তুগিজ, ঠিক আছে না, এই যে এইভাবে তোমরা এটা
দেখে নেবে, এটা খুব উপকারী হবে। আমি ট্রাই করছি এটাকে জুম করে দেওয়ার। ওকে, আমি এটাকে জুম করে দেওয়ার ট্রাই করছি। কেন এই যে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাহলে আজকে ক্লাস এতদূর পর্যন্তই। আশা করছি মডার্ন হিস্ট্রির সিরিজটি তোমাদের ভালো লাগছে, এবং আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ লাস্ট পর্যন্ত দেখার জন্য। আমাদের চ্যানেলটি যদি তোমরা নিউ ভিউয়ার হও, এতক্ষণ পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এবং আমাদের এইরকম ভিডিও আমাদের চ্যানেলে যদি তোমরা যাও, তাহলে অবশ্যই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, বায়োলজি, অলরেডি এই 4টি বিষয়ের চলছে, সাথে সাথে ইংলিশেও চলছে তোমাদের WBCS বা এরকম জব ওরিয়েন্টেড এক্সামের জন্য। এছাড়াও জবের যে নোটিফিকেশানগুলো আসে বা রেজাল্ট যেগুলো বেরোয়, আমরা সমস্ত কিছুই সবার আগে আপডেট দিয়ে থাকি। তো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।